সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আসলে চমৎকার একটা মেডিসিন নিয়ে আমরা কথা বলবো টুকটাক। তাহলে আমি আর কোনো বর্ণিত না করে সরাসরি মেডিসিনে চলে যাই। আসলে মেডিসিনে ক্লাস মানে আমি ক্লাস নিতেছি, আমি পারি, ব্যাপারটা এরকম না, সবাই মিলে একটু কোঅপারেট করা আর কি। ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আজকে আমাদের মেডিসিন হচ্ছে বেসিলিনাম বার্নেট। এটা বার্নেট কেন, ডক্টর বার্নেট এটা প্রমাণ করছিল, প্রুভ করছিল, দ্যাটস এটার নাম বেসিলিনাম বার্নেট। তার নাম করে অনুসারে এটা বার্নেট হয়। তো এটা টিউবারকুলার মায়োজোমের একটা বা টিউবারকুলোসিস থেকে আমাদের যে মেডিসিন গুলো তৈরি করা হয় তার মধ্যে এটা অন্যতম একটা মেডিসিন। যক্ষার জীবাণু থেকে যে ওষুধগুলো তৈরি করা হয়, তো এটা সোর্স যদি আমরা ধরি টিউবারকুলিনাম বার্নেটে, তাহলে আমরা বলি যে আমাদের মেডিসিনের যে 6টা সোর্স আছে তার মধ্যে এটা হচ্ছে আমরা জানি একটা সোর্স আছে রুগযোগ বলি যেটাকে আমরা, বা নুসুটস। নুসুট থেকে এই ওষুধটা তৈরি করা হয়েছে, কারণ এটা টিউবারকুলার স্পুটাম থেকে বা যক্ষা আক্রান্ত ব্যক্তির কফ থেকে, মানে কফ অর্থাৎ শ্লেষ্মা থেকে এটা ওষুধের স্যাম্পলটা কালেকশন করে বা স্যাম্পলটা নিয়ে বা ওষুধটা তৈরি করা হয়। তো সেক্ষেত্রে নুসুট, যেহেতু রোগ থেকে এটা সংগ্রহ করা হয়েছে, তো সোর্স হচ্ছে নুসুট। আর একটা সিনোনিম যদি আমরা বলি বা সমনাম, আর একটা সমনাম আছে এটা আমরা বলি টিউবারকুলাস নুসুট। এটা সমনাম হচ্ছে টিউবারকুলাস নুসুট হিসেবে এটাকে ডাকা হয়, বা একটা সমনাম আছে এটা। এটা প্রুভ করছে ডক্টর বার্নেট, প্রুভার। আর এটার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলো সুরা এবং টিউবারকুলোসিস বা টিউবারকুলার এবং সুরা, এই দুটা মায়াজম এটা কভার করে। আর থার্মাল রিলেশন যদি আমরা যাই বা হিট রিলেশন বলি বা কাতরতা যদি বলি, এটা শীত কাতর রোগী, শীত কাতর হয়। আমি ইন্ট্রোডাকশন একটা হিস্ট্রি দিয়ে জানতে চাই এই বেসিলিনাম বার্নেটের, তাহলে বলতে হয় যে বেসিলিনামটা হলো আসলে যক্ষা থেকে উৎপন্ন একটা নুসুট একটা মেডিসিন। এটা সর্বপ্রথম ডক্টর বার্নেট এটাকে বর্ণনা করেন এবং বর্ণনা করেন এবং তার নামে এটা পরিচিত হয়, বেসিলিনাম বার্নেট। ডক্টর হিথ যক্ষা এবং কফ থেকে এটি প্রস্তুত করেন। রাখবেন কথাগুলো প্লিজ। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? ওকে ওকে, মিট হচ্ছে। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে বেসিলিনটা হচ্ছে একটা নুসুট, এটা উৎপন্ন নুসুট একটা মেডিসিন। এটি সর্বপ্রথম ডক্টর বার্নেট এটাকে বর্ণনা করেন এবং তার নামেই এটা পরিচিত হয় বা পরিচিত হয় বেসিলিনাম বার্নেট। হ্যাঁ, তো ডাক্তার হিথ যক্ষা রোগীর কথা, যক্ষা রোগীর কফ থেকে বেশি মূলত এটি প্রস্তুত করেন। যক্ষা রোগীর কফ থেকে, স্পুটাম থেকে এটা উনি প্রস্তুত করেন। এটাকে আলাদাভাবে একটা পরীক্ষা করা হয়েছে বিধায়, এটাকে একটু ডিফারেন্টলি ভাবে একটু পরীক্ষা করা হয়েছে বিধায় এটা লক্ষণগুলোরও একটু অন্যভাবেই নুসুট থেকে একটু আলাদা করে দেখা হয় বা আলাদা পৃথক ভাবে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা যায় আর কি। হ্যাঁ, যেমন আমরা টিউবারকুলার থেকে টিউবারকুলোসিস থেকে আমরা আরো কিছু ওষুধ তৈরি করা হয় যক্ষা জীবাণু থেকে, যেমন ধরুন আমরা জানি যে বেসিলিনাম টেস্টিয়াম, এটাও যক্ষা থেকে তৈরি করা হয়। টিউবারকুলিনাম বোবিনাম, এটাও লাংসের যক্ষার রস থেকে এটা তৈরি করা হয়। টিউবারকুলিনাম এভিয়ার, টিউবারকুলিয়ার কচ, এই 4টা মেডিসিন বেসিক্যালি এই টিউবারকুলার মায়োজোম বা টিউবারকুলার থেকে, মানে জীবাণু থেকে, যক্ষা জীবাণু থেকে এটা মূলত এটা তৈরি করা হয় এই মেডিসিনগুলো। তার মধ্য থেকে এই বেসিলিনামে কিছু পৃথক পৃথক কিছু লক্ষণ থাকার কারণে এটাকে পৃথকভাবে বা আলাদাভাবে এটাকে উল্লেখ করা হয়েছে। কার্টিয়ার পৃথক ভাবে লক্ষণগুলো দেখেন যে একটু ডক্টর কার্টিয়ার পৃথক ভাবে একটু দেখেন যে যাদের ফুসফুসের মধ্যে খুব অতিরিক্ত পরিমাণে মিউকোপোরুলেন্ট, মানে খুব বেশি পরিমাণে শ্লেষ্মা জমে এবং অ্যালভিওলাই গুলো প্রায় ব্লকেজ হয়ে যায়, যার কারণে তার শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছিল।
তো আবার কফগুলো আবার খুব সহজে বা ইজিলি আবার রোগী আবার উঠাইতে পারে, যে কষ্ট করে বা যে এই প্রবলেম ফেস করে সে আবার খুব ইজিলি ভাবে এই কফটা আবার উঠাই নিয়ে আসতে পারে। হ্যাঁ, কফগুলো খুব গাঢ় হয়, পুতযুক্ত হয়। হ্যাঁ, কিন্তু আবার আঠালো না, যার কারণে খুব সহজে সেটা উঠাই নিয়ে আসতে পারে। হ্যাঁ, লাংটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, সেই ক্ষেত্রে এটা খুব বিশেষভাবে উপযোগী হয় বলে এটাকে ডক্টর বার্নেট এরকম ভাবে এটাকে উল্লেখ করেন আর কি। এটা বেসিক্যালি তৈরি করা হয় প্রিপারেশন এন্ড পার্টস অফ ইউজ। এটার প্রিপারেশন করতে আমরা বলি যে ম্যাসারেশন অফ দ্য টিউবারকুলার স্পুটাম। মানে রোগীর যে কফটা থাকে এটা আর্দ্র ভেজা করে একটা প্রস্তুত করা হয়। আর্দ্র ভেজা যে কফটা থাকে রোগীর, ওই কফটা থেকে মূলত এটা প্রস্তুত করা হয়। আর যে কনস্টিটিউশন এন্ড দা যদি গঠনমূলক এবং শারীরিক এটা যদি গঠনমূলক এবং শারীরিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু আলোচনা করি, টিউবারকুলার কনস্টিটিউশন যেগুলো থাকবে, হ্যাঁ বেসিক্যালি আমরা জানি যে টিউবারকুলার বেসিক্যালি রোগীটা দেখতে কেমন হবে, তার কনস্টিটিউশনাল সিম্পটম গুলো কেমন হবে, রোগীটা প্রথম যখন আমার চেম্বারে আসছে তার দেখতে কেমন হয় বা কেমন লাগে। আমি আসলে পড়তে বলতে যেটা দেখলাম যে টিউবারকুলার যে যতগুলো মেডিসিন আছে সবগুলার মানে কনস্টিটিউশনাল সিম্পটম গুলো, হ্যাঁ, বা আমরা বলি ফিজিওগ্নোমিটা বা শারীরিক বৈশিষ্ট্যগুলা দেখতে প্রায় একই রকম মনে হয়। এবং তার সাথে আমি দেখলাম ফসফরাসের খুব ভালো একটা চিত্র ফুটে উঠে রোগীটা দেখতে। হ্যাঁ, যেমন আমি দেখলাম যে টিউবারকুলার কনস্টিটিউশনাল সিম্পটম গুলোর মধ্যে দেখলাম যে লম্বা এক হারা যে বডি গুলো থাকে, হ্যাঁ, রোগীর দেখতে ফর্সা, এবং তার চোখটা নীলাভ, নীলাভ বর্ণের চোখ হয়, যেটাকে আমরা বলি যে বলি না যে নীল চোখ বা যে বিলাই চোখ বলি আমরা, বিলাই চোখ বলি না এরকম আর কি, ডারুল্লাহ চোখ অনেকে বলি আমরা। তো এরকম আসলে একটু নীলাভ চোখ হয়। হ্যাঁ, এবং তার দেখা যায় স্বর্ণাভ চুল, মানে অর্থাৎ হচ্ছে তার চুলগুলা একটু পাতলা, হ্যাঁ কিছুটা পাতলা থাকে এবং ফ্যাকাশে ধরনের চুল হয় আর কি, পাতলা চিকন চিকন হয়, চিকন এবং ফ্যাকাশে ধরনের চুল হয় তার। এবং তার বুকটা হয় খুব সরু। হ্যাঁ, টিউবারকুলার প্রত্যেকটা ঔষধের একটা কমন সিম্পটম পেলাম, তার রোগীটা কি হবে, তার বুকটা সরু হয়, হ্যাঁ, তার রিপস গুলা বা বুকটা খুব সরু হয়, সরু চিকন চিপা চিপা বুক হয় আর কি, যেটাকে বলি। এবং মানসিক ভাবে কিন্তু এই বেসিলিনাম বার্নেটের মেডিসিন গুলো বা টিউবারকুলার সবগুলো মেডিসিনই দেখলাম যে মানসিক ভাবে তারা প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যেটা আমরা ফসফরাসের মধ্যে পাই। হ্যাঁ, বিদ্যমান থাকে, কিন্তু শারীরিক ভাবে সে খুব দুর্বল থাকে, শারীরিকভাবে খুবই দুর্বল থাকে সে। এবং পারিবারিক ভাবে যদি ওই রোগীটার মধ্যে যদি কোনো যক্ষার ইতিহাস যদি আমরা পাই, যক্ষার পারিবারিক যদি কোনো যক্ষার ইতিহাস পাই, বা কোনো সাবজেক্ট ইরেকশন যদি কোনো চর্মরোগ চাপা পড়ে বা চাপা দেওয়া থাকে, হ্যাঁ, বা রোগীর মধ্যে যদি বাত রোগের কোনো প্রবণতা থাকে, হ্যাঁ, রিউমেটিক আর্থ্রাইটিস যদি তার মধ্যে থাকে, এবং বেতাস ঠান্ডা খুব স্পর্শকাতর এবং সিফিলিটিক প্রবণতা যদি থাকে, বেসিক্যালি মাসকুলার পেইন অফ দ্য বডি, হ্যাঁ, যদি মাসেল যদি কোনো ব্যথা থাকে, জয়েন্টে জয়েন্টে পেইন থাকে, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা আমরা চিন্তা করি বা চিন্তা করতে পারি আমরা। তারপরেও এই মেডিসিনের সবচেয়ে বেসিক একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা সিম্পটম হলো রোগীটা যদি শ্বাসকষ্ট হয় এবং সেই শ্বাসকষ্টের সাথে যদি রোগীর মধ্যে রাত্রে যদি ঘুমাইলে বা তার দাঁত যদি রোগীটা ঘষে, দাঁত করকর করে বা দাঁত ঘষে, এটা একটা পিকুলিয়ার একটা সিম্পটম আমি দেখলাম যে রোগীর শ্বাসতন্ত্রের সমস্যার সাথে বা রেসপিরেটরি ট্র্যাক্টের ঝামেলা বা প্রবলেমের কারণে যদি রোগীর দাঁত ঘষার কোনো প্রবণতা থাকে, দাঁত করকর করা বা দাঁত ঘষা যদি কোনো প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে মেডিসিন খুব বেশি পরিমাণে আমরা চিন্তা করতে পারি। যদি যক্ষার কারণে যদি শরীরটা শুকায় যায়, হ্যাঁ, অথবা যক্ষার কারণে যদি শরীর শুকায় যায় বা যক্ষার পূর্ব ইতিহাস যদি রোগীটার মধ্যে থাকে, হ্যাঁ, অথবা আমরা বলি ফ্রিকুয়েন্ট চেস্ট ইনফেকশন, হ্যাঁ, মানে বারে বারে যদি তার মধ্যে, হ্যাঁ, ফুসফুসের রোগগুলো যদি বারে বারে তার মধ্যে ব্যাক করে, বারে বারে তার মধ্যে ফুসফুসের রোগগুলো ফিরে আসে, দেখা গেছে যদি বারে বারে তার মধ্যে রোগগুলো ফিরে আসে, বেসিক্যালি কোথায় ফুসফুসের রোগগুলো যদি ফিরে আসে, তাহলে আমরা এই টিউবারকুলিনাম বার্নেট আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, বারে বারে যদি দেখা গেছে তার কাশি সর্দি বারে বারে লেগে থাকতেছে, মানে অর্থাৎ টিউবারকুলার যতগুলো মেডিসিন সবগুলোর মধ্যে এগুলো কমন গুলা লক্ষণগুলো কমন বেসিক্যালি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যক্ষার কারণে যদি শরীরটা শুকায় যায় এবং যক্ষা যদি কোনো পূর্ব ইতিহাস থাকে এবং ঘন ঘন যদি তার বুকের মধ্যে ফুসফুসের মধ্যে কফ জমা যায়, হ্যাঁ, বা আমরা বলি না ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, বা ফুসফুসে ঘন ঘন কফ জমে যায়, ইনফেকশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায় ফুসফুসে বারে বারে, লাংসের মধ্যে বারে বারে এরকম দেখা যায়, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এই বেসিলিনাম বার্নেটটা তখন আমরা মাথার মধ্যে এটা রাখতে পারি। আবার তখন দেখা গেছে যে টিউবার গুলো যদি আলসারেশন হয় আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, বেসিক্যালি, হ্যাঁ, অন্ত্রের যে আলসার গুলা হয়,
টিউবারকুলার ইন্টেস্টাইনাল যদি আলসারেশন হয় সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম বার্নেটটা আমরা চিন্তা করতে পারি। আমাদের স্পাইনের মধ্যে আমরা বলি ক্যারিজ অফ দ্য ভার্টিব্রা, যদি ভার্টিব্রা আমাদের যে স্পাইন আছে স্পাইনের মধ্যে যদি কোনো ক্যারিজ হয়, যক্ষা হয় বা টিবি হয়, যক্ষা স্পাইন টিবি যে হয়, স্পাইন টিবির ক্ষেত্রে হ্যাঁ আমরা এই বেসিলিনা বার্নেট আসতে পারে। ইনফ্লুয়েঞ্জার পর যদি বারবার সর্দি কাশি লাগে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে রোগীটা, ইনফ্লুয়েঞ্জার পর বারে বারে তার সর্দি কাশি কোনো রকম ছাড়তেছেই না, সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম বার্নেটটা চিন্তা করতে পারি, আমরা বেসিলিনা বার্নেটটা চিন্তা করতে পারি। তো বেসিলিনা বার্নেটের মধ্যে একটা আনকমন সিম্পটম আমরা কি পাইছি, যে ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে শ্লেষ্মা জন্মে এবং লাংয়ের যে এয়ার সেকটা থাকে, যে এলভিওলাই বা এয়ার সেক যেটা থাকে লাংসের মধ্যে, যেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যেখান থেকে অদল বদল হয়, যে এয়ার সেক গুলো ছোট ছোট যে গর্তগুলো থাকে এয়ার সেক গুলো, এটা যদি পরিপূর্ণভাবে যদি আমাদের পুস কফ কফ দ্বারা মানে এক্সপেক্টেশন মানে গয়ার বা শ্লেষ্মা দ্বারা যদি পরিপূর্ণ থাকে, সেই ক্ষেত্রে আমরা টিউবার এই যে বেসিলিনা বার্নেটটা আমরা চিন্তা করতে পারি। এবং প্রচুর পরিমাণে কফ বের হবে, কফা থাকবে কি প্রচুর পরিমাণে কফ বের হবে এবং শরীরটা খুব দ্রুত শুকায় যাবে, শরীরটা খুব শুকায় যাবে। বেসিক্যালি রোগীটার ক্ষুধাটা কম লাগে, রাত্রে বেলা প্রচুর পরিমাণ রোগীটা ঘেমে যায়, ক্ষুধা কম লাগবে, রাত্রিতে ঘুম অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত ঘাম হবে এবং দীর্ঘদিন যদি তার এই শ্বাসনালীতে বা শ্বাসকষ্টের সমস্যা থাকে বা শ্বাসনালীতে যদি দীর্ঘদিনের কোনো পুরাতন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা বেসিলিনা বার্নেটটা চিন্তা করব। বেসিলিনা বার্নেটটা মূলত আসলে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে আমাদের লাংসে বা রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে। সাইড অফ অ্যাকশন যদি আমরা ধরি তাহলে টিউবারকুলিনাম আমরা মানে এই যে বেসিলিনাম বার্নেট যেটা ধরি আমরা যদি এটা বা টিউবারকুলিনাম যদি আমরা ধরি মানে যতগুলো আছে সবগুলো একটা কমন সাইট হচ্ছে হলো লাংসের মধ্যে বা রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে তার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। তার মধ্যে তার মাইন্ডে খুব ভালো কাজ করে, হেড মাথার মধ্যে খুব কাজ করে, বিভিন্ন গ্ল্যান্ডে ভালো কাজ করে, বেসিক্যালি আমাদের লিম্ফেটিক যে গ্ল্যান্ড গুলো আছে এটা খুব ভালো কাজ করে, আমাদের ঘাড়ে কুচকিতে যত লিম্ফ নোড আছে ওইখানে যদি কোনো সুয়েলিং হয় বা গ্ল্যান্ড গুলো যদি ফুলে যায় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে, আমাদের স্কিনে কাজ করে, লেরিংসে কাজ করে, আমাদের গলায় খুব ভালো কাজ করে। আচ্ছা, তো সাইড এফেক্ট আমরা বলতে পারি মাইন্ড, লাংস, হেড, গ্ল্যান্ড, স্কিন এন্ড লেরিংস এটসেট্রা, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে স্পেশালি। আর ফিজিওথেরাপি ফিজিওলজিক্যাল যে কন্ডিশন গুলো থাকে, ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল যে চেঞ্জ গুলো আমরা দেখতে পাই তাদের মধ্যে, যেমন শ্বাসনালীর মধ্যে সে একটা ব্যথা সৃষ্টি করে, আমাদের শ্বাসনালীতে শ্বাসনালীর মধ্যে সে খুব ব্যথা, ট্রাকের মধ্যে খুব ভালো, লেরিক্সের মধ্যে খুব ব্যথা সৃষ্টি করে, গলার মধ্যে খুব ব্যথা সৃষ্টি করে এবং ত্বকের মধ্যে বেসিক্যালি আমাদের স্কিনের মধ্যে তার দাঁত জন্মায়, দাঁত বা দাউদ বা আমরা বলি পিটিরিয়াসিস ভার্সিকুলুর আছে, যেমন ধরুন সুলি বা সলম বলি না, সুলি পিটিরিয়াসিস ভার্সিকুলুর, এটা আসলে মেডিকেল টার্মের বিশাল বড় একটা ওয়ার্ড। আর এটা আমরা বাংলা যেটাকে বলি সুলি বা সৌদ বা সলম যেটাকে বলি আমরা, এটার ক্ষেত্রে বেসিলিনাম বার্নেট খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। দাঁত যদি স্কাল্পের মধ্যে দাউদ হয় খুব ভালো কাজ করে, আমি খুব স্পেশাল খুব বেশি ইউজ করি ওই ক্ষেত্রে, খুব বেশি মুখের মধ্যে দাউদ, ড্রাই শুকনা দাউদ যদি আমি পাই মুখে, মাথায়, চুলে যদি থাকে, যদি রোগীটা গরম কাতর হয় তাহলে একটা ওষুধ আছে চিন্তা করি, আর যদি শীত কাতর হয় আমি বেসিলিনাম বার্নেটটা মাথার মধ্যে রাখি, বেসিক্যালি খুব ভালো রেসপন্স পাই আমি। আচ্ছা, এখন যদি আমরা যাই তাহলে সাইকোলজিক্যাল যে কন্ডিশন গুলো আছে, মনোবৃত্তীয় যে সমস্যাগুলো বা যে সিম্পটম গুলো তার মধ্যে দেখা যায়, মেন্টাল সিম্পটম যেটাকে বলি আমরা, এই আপনার বেসিলিনাম বার্নেটের রোগীগুলা তারা কি থাকে, তারা কি অল্প ভাষী, তারা বেশি কথা বলতে পছন্দ করে, এরা খুব চুপচাপ নিরিবিলি থাকতে পছন্দ করে এবং অল্প কথা বলতে তারা খুব পছন্দ করে, তারা অল্প কথা বলে পছন্দ করে খুব বেশি, তারা খুব হতাশাগ্রস্ত থাকে, দেখলাম তারা লেখা আছে যে হতাশাগ্রস্ত এবং অসন্তুষ্ট, তারা খুব হতাশ থাকে তারা, ডিসঅ্যাপয়েন্টেড থাকে খুব বেশি পরিমাণে, তারা অসন্তুষ্ট থাকে, তারা খুব রেস্টলেস থাকে, অস্থির থাকে তারা। তবে তাদের মুখের মধ্যে একটা বিরক্তি ভাব দেখা যায়, আমরা বলি ব্রুটরু কুচকায় রাখে, একদম বফকায় রাখে, চেহারা মেরা কুচকায় মুচকায় রাখে, এরকম হয়। আচ্ছা, এটার মধ্যে আমি দেখলাম যে মেন্টাল মধ্যে একটা ওয়ার্ড আছে স্নেপিশ, অ্যাঙ্গার স্নেপিশ, ওয়ার্ডটা আমি অনেক আগে ট্রেনিং এর মধ্যে ওয়ার্ডটা আমি পাইছিলাম যে অ্যাঙ্গার স্নেপিশ, মানে এই ওয়ার্ডটা আমি বেশিরভাগ পাইছিলাম কেমো মিলা এবং সিনার মধ্যে পাইছিলাম, স্নেপিশ অ্যাঙ্গার, স্নেপিশ অ্যাঙ্গার মানে আমরা ছবি তুলে ছোট্ট করে একটা ছবি তুলি না, এটা স্ন্যাপ হয় না, এরকম একটা রাগ তার মধ্যে দেখা যায়, এই একটা আমি পাইছিলাম, দেখলাম যেটা আমি আপনার বেসিলামের মধ্যে এই জিনিসটা আমি পাইলাম।
যে স্ন্যাপিশ অ্যাঙ্গার হয়। এটা কিরকম চাক করে রাগটা ওঠে, মারাত্মক পরিমাণে রাগ, সেকেন্ডে রাগটা দেখায় কিন্তু সেটা মারাত্মক পরিমাণে হবে, মারাত্মক রাগী হবে, এটা খিটখিটে ভাব থাকবে, সহজেই সে বিরক্ত হয় বা বিরক্ত বোধ করে। তার তার এই অসুস্থতাটা নিয়ে সে কি করে, অভিযোগ করে, হ্যাঁ অসুস্থতা নিয়ে সে অভিযোগ করে বা অসুস্থতা নিয়ে সে কান্নাকাটিও করে। এবং আমি দেখলাম একটা মারাত্মক পরিমাণে ভয়, আমরা বলি ট্রিমেন্ডাস ফিয়ার, মারাত্মক পরিমাণে এই টিউবারকুলার সবগুলো আমি মানে এর মধ্যে আমি একটা জিনিস কমন পাইছি আমি, হ্যাঁ যে এটা হচ্ছে যে কুকুরের প্রতি ভয় এবং তারা ঘুরতে খুব পছন্দ করে, কুকুরের প্রতি ভয় এবং ঘুরতে পছন্দ করে তারা। ফিয়ার অফ দ্য ডগ এন্ড ক্যাট, বিড়ালের প্রতি একটু ভয় আছে, তবে কুকুরের প্রতি ভয়টা খুব বেশি পায় তারা। সে খুব দুর্বল থাকে, হ্যাঁ দুর্বল থাকার কারণে কি হয়, সে খুব দুর্বল থাকে, শারীরিকভাবে তো খুব দুর্বল থাকার কারণে কি হয়, সে কাউকে বিরক্ত করে না, হ্যাঁ হয়তো বা নিজের অসুস্থতার কথা নিজে অভিযোগ করে নিজে হাউমাউ করে কান্নাকাটি করে, কিন্তু কি করে কারো কোনো অভিযোগ দেয় না, হ্যাঁ মানে কাউকে সে বিরক্ত করে না, বিষণ্ণতা থাকে, মনমরা একটা ভাব, এমনকি সে উন্মাদনা পর্যন্ত সে যেতে পারে, মানে মাঝে মাঝে বিরক্ততা বা হতাশা থেকে এমন হয় সে পাগলামিও করে। ফিজিক্যাল যদি কিছু গাইডিং সিম্পটম নিয়ে আমরা কথা বলি, তাহলে আমরা যদি দেখি তার মাথার মধ্যে কি কি সিম্পটম গুলা দেখি, তাহলে সে কি হয়, তার প্রচন্ড মাথা ব্যথা হয়, তার প্রচন্ড মাথা ব্যথা আছে, এবং মাথা ব্যথা সে মনে করে যে লোহার একটা রিং তার মাথার মধ্যে বসায় রাখছে, এরকম ভাবে মনে করে চতুর্পাশে লোহার একটা রিং বসায় রাখছে, এমন একটা অনুভূতি। আর অনেক মেডিসিনের মধ্যে এটা আছে, আমি এটার মধ্যে পাইলাম, এটা দেখলাম যে হেলেন খুব ভালো করে কথা লেখছে, লোহার একটা রিং বসায় রাখছে তার মাথার মধ্যে, এরকম চাকার রিং, একটা চাকার মতো চেপে ধরে রাখছে, এরকম একটা অনুভূতি হয় তার মধ্যে। এবং সেটা কি হয়, সময়ে সময়ে রিকারেন্ট হয়। মাথা ব্যথাটা কি হয়, একটা সময়ে বা একটা পর্যায়ে বারবার এটা ফিরে আসে, বারবার মাথা ব্যথাটা আবার ফিরে আসে, রিকারেন্ট হয়। তো এই মাথা ব্যথাটা আবার একবার বেড়ে যায়, মাথা যদি নাড়ায়, মাথা নাড়াইলে মাথা ব্যথা বাড়ে, মাথা ঝাঁকি দিলে মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, তার মধ্যে নিদ্রাহীনতা পাওয়া গেছে অনেক পরিমাণ, সে নিদ্রাহীনতা, অ্যাবসলিউট স্লিপলেসনেস, মানে তার মধ্যে অবশ্যই নিদ্রাহীনতা থাকবে। রাত্রে বেলা সে ঘুমাইতে পারতো, দিনের বেলা উঙ্গাইব, রাত্রে বেলা তার ঘুম আসবে না, মানে দিনের বেলা তন্ত্র একটা ভাব, কিন্তু রাত্রে বেলা তার ঘুম আসবে না। এবং তার রিংওয়ার্ম, আচ্ছা তার মাথার মধ্যে কি হয়, একটা দাঁত হয় মাথার স্কাল্পের মধ্যে, বেসিক্যালি মাথার তালুতে, মাথার মধ্যে স্কাল্পের মধ্যে তার কি হয়, শুকনা দাউদ হয় বা দাউদ হয় তার। আর হচ্ছে আমরা দেখলাম যে এলোপেশিয়া এরিয়াটা আছে, ওই ছাকা হয়ে বা কি বলে গুছাই চুল উঠে যায়, মানে ছাকা হয়ে মাথার মধ্যে কি করে সুবরা চুল উঠে থাকে, মানে থুকাই চুল উঠে যায়, উঠে জায়গাটা খালি হয়ে যায়, এলোপেশিয়া এরিয়াটা আছে। মেনিনজাইটিস আছে, আমাদের ব্রেনে যে কভার, এখানেও প্রদাহ আছে, মেনিনজাইটিস মানে পানি জমে যায় বা জল জমে যায়, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন কভার আছে, তাহলে মেনিনজাইটিসও দেখা যায়, তার মাথার মধ্যে মেনিনজাইটিসও দেখতে পাওয়া যায়। আবার কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস পাইলাম, আচ্ছা একটা আনকমন একটা পিকুলিয়ার একটা সিম্পটম পাইলাম, বেসিলিনা বার্নেটের মধ্যে একটা আনকমন পিকুলিয়ার সিম্পটম পাইলাম, যেটা হচ্ছে যে আনকমন একটা পিকুলিয়ার একটা সিম্পটম পাইছি এটা আমি, যেটা হচ্ছে যে সেন্সেশন অফ দ্য আচ্ছা, তাহলে মনে হয় একটা আনকমন সিম্পটম হচ্ছে কি, যে তার সে মনে করে তার মেরুদণ্ডের উপরে একটা ভেজা একটা কাপড় বা ভেজা একটা তৈলা ফেলে রাখছে কেউ, ভেজা একটা তৈলা দিয়ে রাখছে কেউ, এরকম মনে হয়, তার মেরুদণ্ডের উপরে ভেজা একটা তৈলা বা ভেজা একটা কিছু কাপড় দিয়ে রাখছে, এরকম একটা অনুভূতি হয় তার। সেন্সেশন অফ দ্য ড্যাম্প ক্লথস অন স্পাইন, একটা ভেজা নেকড়া বা ভেজা কাপড় বা ভেজা একটা তৈলা তার মেরুদণ্ডের উপরে ফেলা রাখছে, এরকম একটা অনুভূতি হয়, এটা পিকুলিয়ার সিম্পটম। আর বেসিলিনা বার্নেটের মধ্যে চোখের মধ্যে দেখলাম যে চোখের পাতার মধ্যে একটা একজিমা হয়, শুকনা একজিমা দেখা যায়, যেক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম বা গ্রাফাইট আমরা ব্যবহার করি, যদি স্বেচ্ছাতে বাপ হয়, আর শীতকালে বাড়লে পেট্রোলিয়াম, বেসিলিনাম তো আছে, বেসিলিনা বার্নেটটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, বেসিলিনা বার্নেট আমরা ব্যবহার করি। তার কিছু ব্রুন হয়, বেসিলিনা বার্নেটের মধ্যে কিছু ব্রুন দেখা গেছে, স্পেশালি লেফট সাইড, বাম সাইডে তার কিছু ব্রুন হয়, শক্ত একটা ব্যথাহীন একটা ব্রুন হয়, যেটা সপ্তাহখানিক যাবত স্থায়ী হয়, সপ্তাহখানিক স্থায়ী থাকে এটা। এবং তার দাঁতের মধ্যে একটা জিনিস দেখলাম, যে দাঁত যেটা হয়, তার দাঁতটা কি হয়, দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁত ঘষা কর করে কামড়ে রাতের বেলা শোয়ার মধ্যে বা ঘুমের মাঝখানে সে দাঁত ঘষে, তো যার কারণে কি হয়, দাঁত কিরমির করে, দাঁতের বিকাশটা সম্পূর্ণরূপে হইতে চায়, দাঁতটা শুরু থাকে, দাঁতটা সেপ্টা হয়ে থাকে।
আমরা অনেক সময় এরকম দাঁত আমরা যদি দেখি যে দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁত ক্ষয় মানে কি উপর দিক থেকে দাঁতটা ক্ষয় হয়ে দাঁতটা সেপ্টা হয়ে গেছে, এরকম দাঁত হয়ে দাঁত কর্কট যে দাঁতটা কামড়ায় বা যে দাঁত চাবায়, এই কারণে দাঁত কি হয়, ক্ষয় হয়ে যায়, উপরি ভাগে ভাঙে না, ক্ষয় হয় উপর দিকে। কি বলে এটাকে, দাঁত আচ্ছা ক্ষয় বা সেপ্টা সেপ্টা হয়ে যায় আর কি। আর স্ট্রবেরিটা তার জিহ্বাটা খুব স্ট্রবেরি রঙের বা গোলাপি রঙের, গাঢ় গোলাপি রঙের জিহ্বাটা হয়, স্ট্রবেরি টাং হয়। তার রেসপিরেটরি যে অর্গানটা আছে তার মধ্যে কাশি বা থ্রট, কফ বা থ্রট এন্ড রেসপিরেটরি যে অর্গানটা আছে তার মধ্যে তার কি কি সিম্পটম গুলো পাওয়া যায়। বেসিলিনা বার্নেটের মধ্যে একটা কমন সিম্পটম পাওয়া যায় হচ্ছে তার আমরা বলি যে ড্রসেরার মতো আমরা যে সিম্পটমটা পাই, যে ফুসফুসি করে সুরসুরি করে গলার মধ্যে, তারপর কাশিটা বাড়ে, এটা দেখলাম বার্ন এর মধ্যে আছে, বেসিলিনা বার্নের মধ্যে এই জিনিসটা আছে দেখলাম, যে গলার মধ্যে সুরসুরি করে সুরসুরি অনুভূতি হয়, যার কারণে তার কাশির সৃষ্টি হয় এবং সেই কাশিটা খুব তীব্র কাশি হয়, এবং এত কাশি তীব্র কাশি হয় যে তার পুরোটা শরীর একদম ঝাঁকি দিয়ে উঠে। সকালে বিছানা থেকে ওঠার সময় তার কাশিটা বাড়ে, রাত্রে শুইলেও তার কাশিটা বাড়ে। হালকা কিন্তু দীর্ঘস্থায়ী শুকনো একটা কাশি থাকে, কাশিটা খুব হালকা কিন্তু দীর্ঘস্থায়ী শুকনো কাশি, অনেকদিন যাবতীয় কাশিটা থাকে, তার সহজে ভালো হইতে চায়, কারণ তার ওই যে তার কোল্ড কেসগুলো আমরা বলি যে তার ঠান্ডার একটা প্রবণতা থাকে, তো যার কারণে সহজে ঠান্ডা কাশি তার ছাড়তেই চায় না। আচ্ছা, ঘুমের মধ্যে বেসিক্যালি তার তীব্র কাশিটা হয়, ঘুমের মাঝখানে তার তীব্র কাশি, কিন্তু তীব্র কাশি দিলে কি তার আবার ঘুমটা ভাঙে না, হ্যাঁ, হঠাৎ হঠাৎ কাশির সাথে একটা ফুসফুটানোর মতো একটা অনুভূতি হয়, তো সে কাশি দিয়ে হঠাৎ করে কাশতে কাশতে ওই ব্রাইনিয়ার মতো ফুসফুটানোর একটা অনুভূতি থাকে, পিঞ্চিং পেইন ইন চেস্ট, হ্যাঁ, বুকের মধ্যে বা থ্রটের মধ্যে একটা পিঞ্চিং পেইন হয়, খুঁচা মারে একটা পেইন হয়। আচ্ছা, কাশির সাথে প্রচুর পরিমাণে শ্লেষ্মা নির্গত হয়, প্রচুর করে মিউকোপোরিন, প্রচুর করে কফ বের হয়, কাশতে কাশতে খুব বেশি পরিমাণে কফ বের হয়, কাশতে কাশতে ওয়াক তুলে বুমের মতো ঘুরে ঘুরে অনেকগুলা কফ বের করে, কিন্তু কফগুলা কি হবে, আটকায় না, সহজে আবার বের হয়ে যায়। কফটা কি ঘন, কফটা খুব ঘন থাকে কিন্তু কি হয়, আঠালো হয় না, যার কারণে সহজে বের হয়ে যায়, 2-1 দিনের মধ্যেই তার পুরা লেরিংসটা একদম ফ্রি হয়ে যায়, বা আপনার নেসোফেরিংস যাই হোক পুরো একদম ক্লিয়ার হয়ে যায়, 2-1 দিন তাই একদম ক্লিয়ার দেখায় না। একটা সিম্পটম পাইলাম যে তার হৃৎপিণ্ডের মধ্যে একটা তীক্ষ্ণ ব্যথা থাকে, হ্যাঁ, যে ব্যথাটার কারণে তার শ্বাস বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, তার এরকম একটা অনুভূতি হয়। তাহলে হার্ট রিজনের মধ্যে তার কি হয়, একটা তীক্ষ্ণ সুচালু একটা ব্যথা হয়, যে ব্যথার কারণে তার শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় দেখবেন আমরা বইয়ের মধ্যে গায়দা ধরে, আমরা বই না গায়দা ধরছে আমার, এরকম গায়দা ধরে, এখন তার কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এবং বাম দিকের স্কেপুলাটা আমাদের পিছনে যে, হ্যাঁ, ব্যাক সাইডে স্কেপুলাটার মধ্যে একটা পেইন হয়, যেটা রাত্রে বেলা শুইলে পারে, কিন্তু গরম দিলে আবার আরাম লাগে। বেসিলিনার একটা বেসিক কথা তার গরমে আরাম, তো শীতকাল তো তার সবকিছুতে গরমে সে আরাম বোধ করে। এবং বাম দিকে যে স্কেপুলাতে খুব শার্প পেইন, তীক্ষ্ণ একটা ব্যথা করে, কিন্তু রাত্রে বেলা শুলে সেটা বাড়ে, কিন্তু গরম শেখে সেটা আরাম পায়। বাম দিকে লেফট সাইড স্কেপুলা, হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। আর হচ্ছে স্টমাকে যদি আমরা যাই, তার পাকস্থলীতে তার কি কি সিম্পটম গুলো আমরা বলবো, ডিসপেপসিয়া, হ্যাঁ, বদ হজম হয়, তার মধ্যে তার হজমটা বদ হজম হয়, এবং পিঞ্চিং পেইন আন্ডার দ্য রিপস অফ দ্য রাইট সাইড অফ দিস মাম্মারি গ্ল্যান্ড। আচ্ছা, এটা কি হয়, এটা সিমটি কাটার মতো একটা ব্যথা করে তার ডান দিকের যে রিপসটা থাকে, হ্যাঁ, আমাদের স্তন বা বুক, এটা যে যে রিপসটা, এটা যে আমাদের যে বুকের যে খাঁচার যে হাড়গুলো, এটা নিচে একটা সিমটি কাটার মতো একটা ব্যথা করে, এটা ডান সাইডে ব্যথাটা বেশি। তার পেটের মধ্যে কিছু সিম্পটম পাওয়া যায়, যেমন পেটের মধ্যে অ্যাবডোমিনাল যে সিম্পটম গুলো আমরা পাই, পেটে ব্যথার সাথে জ্বর থাকে, এবং শরীরটা দিন দিন শুকায় যায়, একটা জিনিস পেলে ইমিসিয়েশনাল একটা টেন্ডেন্সি তার মধ্যে আমি দেখলাম খুব বেশি পরিমাণে আছে, সে শুকায় যায় দিন দিন, এবং তার খাবার রুচিরও দিন দিন কমে যায়, শুকায় থাকে, যাকে তো বুকের বুকের হাড়মার বায়া জায়গা বা বুকটা খুব সরু থাকে আমাদের পাইলাম ইমিসিয়েশন, আর টিউবারকুলাস মানেই তো ইমিসিয়েশন হয়, থাকবে তার মধ্যে। তো শুকায় যায়, এবং ওই যে আমি একটু বললাম যে তার যে সকল প্রকার গ্ল্যান্ড স্ফীত থাকে, গ্ল্যান্ড বড় হয়ে যায়, গ্ল্যান্ড গুলো বড়, বেসিক্যালি লিম্ফেটিক গ্ল্যান্ড গুলো, আমাদের ইঙ্গুইনাল রিজনের গ্ল্যান্ড, আমাদের নেক ঘাড়ের যে লিম্ফেটিক গ্ল্যান্ড, এগুলো কি বড় বড় হয়ে যাবে, টেন্ডারনেস থাকবে, ব্যথা থাকবে এবং শক্ত হয়ে থাকবে, এবং তার মধ্যে ঘন ঘন সর্দির প্রবণতা থাকবে।
আচ্ছা গ্রিনস্কিথ, আচ্ছা আচ্ছা গ্রিয়ার্স, যেটা আমরা বলি ঘুমের মধ্যে দাঁত কর করা, ঘুমের মধ্যে দাঁত কাটা বা ঘুমের মধ্যে দাঁতে ঘর্ষণ করা, দাঁতে শব্দ করা, কর শব্দ করা, কট শব্দ করা, গুদগুদ শব্দ করা, মানে দাঁতে দাঁতে লাগায় যে শব্দটা করে এটাই ঘুমের মাঝখানে করে সেটা। এবং পুরো পেটে তার ক্ষুধার মন্দ থাকবে, খাইতে ইচ্ছা করবে না, হ্যাঁ। এবং পেটটা আবার ঢুলের মতো ফুলে থাকে, পেটের মধ্যে গ্যাস হয়, পেটটা আবার ডুকডুক হয়ে থাকে বা ঢুলের মতো ফুলে থাকে পেটটা। তার হাতটা ব্লু হয়ে যায়, হ্যাঁ, হাতটা ব্লু থাকে, হ্যাঁ, হাত ব্লু হয়ে যায়, নীলচে রঙের বা নীলাভ বর্ণের হয়ে যায় হাত। আচ্ছা আরেকটা জিনিস পাইলাম আমি, বালজিগম, আচ্ছা স্প্লিনটা, তার যে স্প্লিনের যে রিজনটা থাকে, স্প্লিনের যে রিজনটা থাকে, বেসিক্যালি আমাদের লেফট যে হাইপোকন্ড্রিয়াল যে রিজনটা থাকে না, আমাদের বাম দিকে যে হাইপোকন্ড্রিয়াক রিজিয়নটা থাকে, যেখানে স্প্লিন থাকে, স্পেশালি স্প্লিন রিজিয়নটা কি হয়, এটা বালজিং হয়, বালজিং আউট, এটা ফুলে উঠে জায়গাটা একটু প্লিহাটা কি হয়, প্লিহা স্থানটা একটু ফুলে যায়, একটু উঁচু হয়ে যায়। এবং রোগীর মধ্যে প্রচুর পরিমাণে গাম দেখা যায় এবং দীর্ঘদিনের পুরাতন একটা ডায়রিয়া তার মধ্যে পাওয়া যায়। সেটা কি হয়, একটা ডায়রিয়া রোগী হয়, সে দীর্ঘদিন পুরাতন ডায়রিয়া, যেমন থুজার একটা পুরাতন ডায়রিয়া থাকে, সকালে মর্নিং ডায়রিয়া, ক্রনিক মর্নিং ডায়রিয়া থাকে থুজার মধ্যে, এবং তার মধ্যে একটা ক্রনিক একটা ডায়রিয়া, দীর্ঘদিন একটা ক্রনিক ডায়রিয়া পাওয়া যায়। আচ্ছা স্টোলেন এনার্স, আচ্ছা তাহলে পায়খানাটা থাকে হচ্ছে বেসিক্যালি ওই যে সাডেনলি ডায়রিয়া বিফোর ব্রেকফাস্ট, আছে হঠাৎ করে আসে সকালবেলা নাস্তা করার আগে তার একটা ডায়রিয়া হয় এবং সাথে একটা বমি বমি ভাব থাকে, হ্যাঁ। হঠাৎ করে সকালবেলা নাস্তা করার আগে ডায়রিয়া হয়, এই যে পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয়, দুর্গন্ধযুক্ত হয়, এবং কি হয় সাথে বমির ভাব থাকে। তার পাইলসের মধ্যে একটা সুচফুটানো ব্যথা হয় এবং অন্ত্র থেকে রক্তক্ষরণ হয়, ইন্টেস্টাইনাল ব্লিডিং হয় তার। দীর্ঘদিন যাবত একটা তার কনস্টিপেশন চলতে থাকে, দীর্ঘদিন একটা কনস্টিপেশন চলতে থাকে, এটা থেকে হয়তো পাঁচের সমস্যা হইতে পারে, হ্যাঁ। এবং প্রচুর পরিমাণ দুর্গন্ধযুক্ত গ্যাস, বাতাস খুব দুর্গন্ধযুক্ত, সে বাতাস ছাড়ে এবং দুর্গন্ধযুক্ত তার গ্যাস নির্গত হয়। আর বেসিক্যালি ইউরিনারি যে অর্গানটা আছে, আচ্ছা আমরা দেখলাম যে ইউরিনারি অর্গানের মধ্যে তার প্রস্রাব যেটা যেরকমটা হয়, তার প্রস্রাবটা খুব ইনক্রিজ, হ্যাঁ, কোয়ান্টিটি, প্রচুর প্রচুর পরিমাণে প্রস্রাব পড়ে সে, এবং প্রস্রাবটার রংটা হয় হচ্ছে ফ্যাকাশে রঙের কিন্তু সাদা তলানি পড়ে, যেটা আমরা অ্যাসিড ফসের মধ্যে দেখতে পাই, হ্যাঁ, সাদা তলানি পড়ে, এরকম একটা ঘন ঘন হয়। এমনও দেখা গেছে যে রাতের বেলা সে শুইতে পারে না, ঘুমাইতে পারে না, ঘুম ডিস্টার্ব করে তার, ঘুম থেকে উঠে বারে বারে সে প্রস্রাব করতে যাওয়া লাগে তার, প্রস্রাবের রংটা হয় ফ্যাকাশে, হ্যাঁ, আর অ্যাসিড ফসটা হয় কিরকম, সাদা হয়, না দুধের মতো সাদা, এরকম প্রস্রাব হয়। আর সাদা একটা সেডিমেন্ট, একটা তলানি পড়ে, এবং ঘন ঘন রাতের বেলা তার প্রস্রাবের ব্যাগটা হয়। স্কিনের মধ্যে আমরা দেখতে পাই, বেসিক্যালি বেসিলিনাম বার্নের স্কিনটা আমরা দেখতে পাই হচ্ছে দাউদ থাকে, তার স্কিন দাউদ থাকে, ড্রাই, স্পেশালি বেসিক্যালি ড্রাই দাউদ, শুকনা দাউদ থাকে। আর স্পেশালি থাকে হচ্ছে মাথার মধ্যে গ্রুইন, হ্যাঁ, কুচকিতে দাউদ থাকে, শুকনা দাউদ থাকে কুচকিতে, মুখের মধ্যেও শুকনা দাউদ থাকে বা রিংওয়ার্ম থাকে আর কি। আর এটা জ্বর, বেসিক্যালি ফিভার যেটা থাকে, জ্বর হঠাৎ করে শরীরটা গরম হয়ে যায়, বেসিক্যালি জ্বরটা আছে হঠাৎ করে শরীরটা গরম হয়ে যাবে, তীব্র পরিমাণে মাথা ব্যথা থাকবে, মারাত্মক মাথা ব্যথা থাকবে, এবং হালকা একটু শরীরটা ঘাম থাকবো, হালকা শরীরে ঘাম হবো, এবং দিনকে দিন সে শুকায় যেতে থাকবে, দিনকে দিন কি হবে, সে শুকায় যেতে থাকবে, পেটটা খুব ব্যথা করবে, পেটটার মধ্যে খুব অস্থির থাকবে, রাত্রে বেলা তার অস্থিরতা বাড়বে এবং ঘুমের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে উঠবে, পেটে ব্যথার কারণে হোক বা অস্থিরতা থেকে হোক, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠবে। তার ব্যাক পেইন বা ব্যাক এন্ড নেক, হ্যাঁ, তার গলা এবং ঘাড় এবং পিঠের দিকে যেটা গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, নেক গ্ল্যান্ডটা কি থাকে, তার ইনলার্জ থাকে, টেন্ডার থাকে, হার্ট থাকে, আগে বলছি এটা, হ্যাঁ। তার ঘাড়ের যে টিউমারটা কি হয়, টিউমার বা লিম্ফেটিক গ্ল্যান্ডটা হয় বা টিউমার হয়, যাই হোক এটা শক্ত থাকবে, এটা শক্ত থাকবে, এটা টেন্ডারনেস থাকবে, এটা পেইন থাকবে তার মধ্যে। আচ্ছা লোয়ার এক্সট্রিমিটিস, তার পা গোলার মধ্যে খুব বেশি ব্যথা থাকবে, স্পেশালি তার বাম পায়ে খুব ব্যথা থাকবে, কিন্তু আবার হাঁটলে ব্যথাটা কমে যাবে, হাঁটলে তার ব্যথাটা কমে, হাঁটলে তার পায়ের ব্যথা কমে যায়, কিছুক্ষণ হাঁটার পরে তার ব্যথাটা কমে যায়, বাম পায়ের হাঁটুতে ব্যথা করবে কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা আবার কমে যায়, রাষ্ট্রশ্রীর মতো আর কি, ফার্স্ট মোশনের মতো বাড়ে আর কি। আচ্ছা ওই যে স্লিপে যদি আমরা যাই, দেখেছি সে দিনের বেলা একটা ঘুম ভাব থাকে, তন্দা ভাব, দিনের বেলা তার ঘুম ভাব থাকে, হ্যাঁ, কিন্তু রাতের বেলা থাকি হয় অস্থিরতা থাকে, অনেক স্বপ্নে বিভোর থাকে, কিন্তু রাতের বেলা তার ঘুম আসে না, অনেক স্বপ্ন দেখে, রাতের বেলা ঘুম হয় না, দিনের বেলা তন্দ্রা ভাব থাকে না। আমরা তার মধ্যে কিছু ডিজায়ার পাই, সে ভিনেগার খাইতে খুব পছন্দ করে, লবণ খাইতে খুব পছন্দ করে, এবং সরিষা, হ্যাঁ, আচ্ছা স্টার্ট খাইতে ভালো পছন্দ করে, সে সরিষা খাইতে খুব পছন্দ করে, ভিনেগার, লবণ, হ্যাঁ, এগুলা খেতে সে পছন্দ করে।
তার অ্যাবর্শন হচ্ছে মুরগির মাংস, সে চিকেন খাইতে পারে, মুরগির মাংস তার অ্যাবর্শন, তার অসহ্য বা তার পছন্দ করে না। বেসিলিনাম বার্নেটটা বেসিক্যালি বাড়ে রাত্রের বেলা, বিছানায় শুইলে বাড়ে, ভোরবেলা বা সকালবেলা বাড়ে, ভোরবেলা বাড়ে এবং ঠান্ডা বাতাসে বাড়ে। আর তার কমে, আগে বলছিলাম সে গরমে তার কষ্টগুলা কমে যায়। তার কম্পেয়ার যে মেডিসিন গুলো তার সাথে তুলনা করা যায়, তার সাথে সমলক্ষণ তুলনা করা যায় টিউবারকুলিনাম, ববিনাম, স্টেনাম, ক্যালকেরিয়াফস এবং লেকিসিস, এদের সাথে তার একটা সম্পর্ক থাকে। আর তার পরবর্তী মেডিসিন তার আধা কাম বা অর্ধেক কাজ পরিপূর্ণ করে যদি আটকায় জায়গা, তখন ক্যালকেরিয়া কার্ব এবং ক্যালকেরিয়াফস তার বাকি কাজগুলো সম্পন্ন করতে সহযোগিতা করে, কমপ্লিমেন্টারি মেডিসিন। আমরা যদি তার থেরাপিউটিক কিছু ভ্যালুতে যাই, সে কোন কোন প্যাথোলজিক্যাল কিছু সাইট যদি আমরা যাই, কোন কোন সাইটে সে ভালো কাজ করে, বা থেরাপিউটিক্যাল কিছু সাইট যদি আমরা যাই, কোন কোন ক্ষেত্রে সে ভালো কাজ করে, আমরা দেখি এডিসনস ডিজিজ। ও আচ্ছা, এখানে দেখলাম যেটা আমরা যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, ওইখান থেকে যে হরমোন সিক্রেশন, যে কর্টিসল এবং অ্যালডোস্টেরন যে হরমোনাল সিক্রেশন হয়, ওইখানে খুব ভালো কাজ করে। এটা কাজ করে কি হয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, বা এটা এডিশন ডিজিজের কারণে কি হয়, সে খুব দুর্বল হয়ে যায়, বেসিক্যালি ব্লাড প্রেশার ঠিক থাকে না, এটা এডিসনস ডিজিজ। অ্যালোপেশিয়া থাকে তার, চুল উঠা বা চুল পড়া থাকে, ব্রঙ্কাইটিস থাকে, হ্যাঁ, সর্দি কাশি থাকে, কফ, কোল্ড, কোরাইজা থাকে, এবং ডিফেক্টিভ টিথ, তার দাঁত ডিফেক্ট থাকে, দাঁতের মধ্যে ডিফেক্ট থাকে, দাঁত কি হয়, যে সেপ্টা হয়ে যায়, ক্ষয় হয়ে যায় দাঁত। আচ্ছা, হাইড্রোসেফালাস থাকে, আমরা বলি যে সিরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে তার মধ্যে, হ্যাঁ, সিএসএফ থাকে, হ্যাঁ, সিরেব্রোস্পাইনাল ফ্লুইড, স্পাইনের মধ্যে সিরেব্রোস্পাইনাল মধ্যে তার ফ্লুইড জমা থাকে, মাথা বড় হয়ে যায়, হাইড্রোসেফালাস, মাথা বড় হয়ে যায়। আচ্ছা, তার জয়েন্ট ডিসঅর্ডার থাকে, হ্যাঁ, জয়েন্ট ডিসঅর্ডার, প্রত্যেকটা জয়েন্টের জন্য তার সমস্যা থাকে। মেনিনজাইটিস থাকে, মেনিনজাইটিস, হ্যাঁ, আগে বলছি মেনিনজাইটিস থাকে তার। তার গলাতে ব্যথা থাকে, সোর থ্রোট থাকে, হ্যাঁ, টনসিলের সমস্যা থাকতে পারে, টনসিলাইটিস থাকতে পারে তার। পেটিরিয়াসিস বার্সিকুলার, সুলি বা সলব যেটাকে বলছিলাম, রিংওয়ার্ম, দাউদে খুব ভালো কাজ করে। এবং স্কুফুলাস যে গ্ল্যান্ড গুলো থাকে, বা স্কুফুলাস ধাতু রোগীদের ক্ষেত্রে, বা স্কুফুলাস গ্ল্যান্ডে খুব ভালো কাজ করে। এতটুকুই মোটামুটি। আসলে বেসিলিনাম যতটুকু কথা পাইলাম এতটুকুই পাইলাম, এর মধ্যে টুকটাক যতটুকু পাশে আলোচনা করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়তো বা হয়েছে, জানি না বুঝাতে পারছি কিনা। সবাই ভালো থাকবেন, দোয়ার দরখাস্ত। জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে বাংলাদেশে অনেক প্রখ্যাত সুনামধন্য চিকিৎসক অংশগ্রহণ করেছেন। আমরা ডাক্তার নাজমুল স্যারও আছেন দেখলাম। আমি আজকের ক্লাস সম্পর্কে অভিমত, আর যদি নতুন কিছু স্যার সংযোজন করতেন আপনি, ডাক্তার নাজমুল। নাই না কেউ নেই স্যার, আসছিল কিছুক্ষণ আগে বের হয়ে গেছে আর কি। তো আমরা একটু যাই তাহলে। বলানি ম্যাডাম, ইন্ডিয়া থেকে অংশগ্রহণ করেছেন ডাক্তার বলানি ম্যাডাম, আপনি যদি আজকের ক্লাস সম্পর্কে একটু অভিমত ব্যক্ত করতেন, অথবা নতুন কিছু সংযোজন করতেন। জি স্যার, ধন্যবাদ। অনেক সুন্দর ক্লাস হয়েছে। এরপরে আমি অত বড় মাপের মানুষ হয়নি যে এটার সঙ্গে সংযোজন করব। অসাধারণ ক্লাস হয়েছে, এটুকুই বলবো। অনেক স্যাররা আছেন এখানে, আমাদের মাঝে মীর মনির হোসেন স্যারও আছেন, ওনাদের বলুন কিছু সংযোজন ওনারা নিশ্চয়ই করবেন। ওনাদের মুখ থেকে অনেক ভালো ভালো কথা নিশ্চয়ই শুনতে পাবো। বাকি স্যার যা আলোচনা করেছেন আমার কাছে অসাধারণ। ওকে স্যার। জি, ধন্যবাদ বলানি ম্যাডাম। জি, আপনি কোন স্যারের কথা বলছিলেন জানি? নীলমণি, মীরমণি হোসেন স্যার। জি স্যার, আপনাকে আজকে ক্লাস সম্পর্কে যদি অভিমত একটু পোষণ করতেন। আজকে আমাদের সংক্ষিপ্ত সুন্দর আলোচনা হয়েছে স্যার, আপনি যদি এই বিষয়ে আপনার অভিমত অথবা নতুন কিছু সংযোজন করতেন। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি খুবই আনন্দিত আজকে ডাক্তার সোহান স্যারের ক্লাসটি শুনতে পেয়ে। সোহান স্যার আমার একজন প্রিয় মানুষ। যখন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন যে সেমিনারে যেতাম, আমি তো ওই যে বইয়ের স্টল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাই, সেটা অনেকে জানেন। আমি তো যেহেতু বইয়ের সরবরাহের কাছে সাথে জড়িত, তো সোহান ভাই খুব হাস্যোজ্জ্বল প্রাণোচ্ছল একজন মানুষ। ভৈরব বা ব্রাহ্মণবাড়িয়া সেমিনারে প্রায় ওনার সাথে দেখা হয় এবং উনি দৌড়াদৌড়ি করেন বা সেমিনার আয়োজন করেন। তো
গবেষক হিসেবে কেমন সেটা আমার একটা, যদিও সেমিনারে উনি আলোচনা করেছিলেন কিন্তু অনলাইন আমি কোনো শুনিনি, আজকে শুনলাম এবং আমি খুবই তৃপ্ত এবং খুবই আনন্দিত। স্যারের আলোচনা শুনে আমি ব্যাসিলিনাম সম্পর্কে ওনার থেকে অনেক তথ্য পেলাম। তো স্যারের যে আলোচনা করেছেন এর থেকে বেশি সংযোজন করার আমার শ্রদ্ধা বা আমার জ্ঞান নেই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি চমৎকার ক্লাস করেছেন, আমরা সোহান স্যারের আরো ক্লাস চাই। আর ব্যাসিলিনাম সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলি আর কি, সাধারণত ইন্টার কারেন্ট মেডিসিন হিসেবে এটা ভালো ব্যবহৃত হয়, বিশেষ করে সোরিয়াসিসের ক্ষেত্রে আর চর্মরোগের ক্ষেত্রে। টিউবারকুলিনাম আর ব্যাসিলিনাম তো খুব কাছাকাছি, দুইটাই তো টিউবারকুলার ধাতুর ওষুধ আর কি। ব্যাসিলিনামটা খুবই আমরা যদি ব্যবহার করতে পারি এটা চমৎকার একটা মেডিসিন, বিশেষ করে গ্যান্ডুলার এর ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে এবং চর্মরোগের ক্ষেত্রে, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে দাঁত এবং সোরিয়াসিসের ক্ষেত্রে শুরু মেডিসিন বা ইন্টারকারেন্ট মেডিসিন খুবই চমৎকার কাজ করে। বিশেষ করে 50 মেডিসিনাল ওষুধ হিসেবে যদি এটাকে ব্যবহার করা যায় চর্মরোগের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এটা আমার কাছে ক্ষুদ্র অভিজ্ঞতা। তো স্যারকে আবারও ধন্যবাদ জানাই। আয়োজক ব্রাহ্মণবাড়িয়া এই গ্রুপ ক্লাসের আয়োজন করেছে, সদ্য ডাক্তার কাজী স্যার সহ যারা এর সাথে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হ্যান্ড রেজ করা আছেন দুইজন, একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। জি, আপনার অভিমত বা কোনো যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথমে স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে খুব গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনীয় লক্ষণগুলো আমাদের সামনে আসছে। আবার আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমরা সাধারণত মার্কেটে যে ব্যাসিলিনামটা পাইতেছি, ব্যবহার করতেছি, ওইটাই তো ব্যাসিলিনাম বার্নেট নাকি? জি ওইটাই হ্যাঁ, ওইটাই ব্যাসিলিনাম আর কি। জি জি। আর আরেকটা বিষয় হচ্ছে এই টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম যেটা প্রায় দোনোটার ক্রিয়া এবং লক্ষণ প্রায় কাছাকাছি, এবং আপনি যে লক্ষণগুলো বর্ণনা করছেন ঠিক এই ধরনের লক্ষণে টিউবারকুলিনামেও মোটামুটি আমরা এরকম রেজাল্ট পেয়ে থাকি আর কি। জি, আমি প্রথমেই কথাটা আসলে বলে নিছিলাম যে আসলে টিউবারকুলিনামের সাথে বেসিক্যালি টিউবারকুলিনাম বা এই যে আমাদের যক্ষ্মার জীবাণু থেকে যে 5টা মেডিসিন তৈরি করা হয় তার সবগুলো সমলক্ষণীয়। হ্যাঁ, সবগুলো সমলক্ষণ পড়লে মনে হয় আমি একটা পড়লে মনে সবই পড়তেছি। হ্যাঁ, ঠিক আছে। যেমন আমরা সালফার সোডিয়াম পড়ি না, সেম সবই সেম, একদম সেম মনে হয় সবকিছু। ঠিক এটাও ঠিক এরকমই আর কি। হ্যাঁ, অনেকগুলো সমলক্ষণ মনে হয়, ছোট ছোট কিছু পার্থক্য আছে। এগুলো হয়তো যদি একটু ভালো করে পড়ে দিলে বুঝতে পারবেন যে কিছু ডিফারেন্স করার জন্য ছোট ছোট কিছু পার্থক্য বিদ্যমান আছে বা থাকে। হ্যাঁ, এগুলো সময় সাপেক্ষের কারণে আমি এখন করতে পারতেছি না আর কি আমি। হ্যাঁ জি, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তারপরে আমাদের হ্যান্ড রেজ করা আছেন নাহিদ তালুকদার। জি, আপনি আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কাছে আজকে ক্লাসটা খুবই দারুণ লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আপনি মোবাইলের কাছে নিয়ে কথা বলুন, আপনার কথাগুলো আস্তে আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমার ক্লাসটা খুব দারুণ লেগেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে মূল্যবান ক্লাসটা নেওয়ার জন্য। আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছি স্যারের কাছে যে স্যার ব্যাসিলিনামের যে পেশেন্ট, সেই পেশেন্ট গুলা ভালো হয়েছে এই ধরনের দুই একটা যদি আমাকে কেস বলতেন তাহলে আমি একটু উৎসাহিত হতাম। ইদানিং রিসেন্ট আপনার হাতে যদি এরকম রোগী কিউর হয়ে থাকে অথবা কিছুদিন আগে, যে কোনো সময় হোক সমস্যা নেই, আমরা একটু প্র্যাকটিক্যাল ইয়াটা জানতে চাচ্ছি আর কি, কেস স্টাডি। ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। আসলে আমি আমার যে পেজ আছে আমি বিভিন্ন সময় টুকটাক কিছু দিয়ে থাকি, তার মধ্যে কিছু রিংওয়ার্মের আছে। হ্যাঁ, বিভিন্ন ডাক্তারের কাছ থেকে স্বনামধন্য কিছু ডক্টর আছে তাদের কাছ থেকে যখন দেখলাম ব্যাক আসছে রোগীটা আমার কাছে, হ্যাঁ, যখন আমি ওদের প্রেসক্রিপশনগুলো দেখলাম তো সবাই দেখলাম যে বিভিন্ন মেডিসিন অ্যাপ্লাই করছে কিন্তু এই ব্যাসিলিনামটা কেউ ব্যবহার করে নাই।
আর আমি জানি শুকনা দাউদে বা মুখের মধ্যে, আমি প্রথম বলছিলাম মুখে মাথায় আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করি এই বেসিলিনামটা। তো আমি ওই ক্ষেত্রে আমি বেসিলিনাম দেই, এবং আমি খুব আসলে আমি একটা জিনিস, একটা কথা সবসময় বলি যে দেখেন আসলে মেডিসিন সিলেকশন করাটাই আপনার ক্রেডিট না। হ্যাঁ, মেডিসিন সিলেকশন করাই আপনার কৃতিত্ব না, এটাই আপনার মানে বাহবা না। বাহবা হচ্ছে আপনি কিভাবে তাকে মাত্রাকরণ করে কোন মাত্রায় মেডিসিনটা তাকে আপনি খাওয়াচ্ছেন। আপনি রোগটা বোঝা, রোগার পিরিয়ডিক্যাল অবস্থাটা বোঝা, এবং তা বুঝে আপনি কোন মাত্রায় রোগীটাকে ওষুধটা খাওয়াবেন। এখানে হচ্ছে আপনার কৃতিত্ব, এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে আপনার শিক্ষা। হ্যাঁ, তো ওই আপনি মেডিসিন সিলেকশন করছেন ঠিক আছে, আমি অসংখ্য এরকম পেশেন্ট আমি পাই, বড় সিলেকশন করছে উইন্ডফ্লাওয়ার, আমিও সিলেকশন করছি উইন্ডফ্লাওয়ার, কিন্তু মাত্রাকরণের ক্ষেত্রে হ্যাঁ আমরা শুধুমাত্র রোগীটাকে সেল করে যাই। আজকে সকালে ফারুক ভাইয়ের সাথে এই বিষয়ে একটু কথা হয়েছিল আমার, ফারুক ভাইয়ের মনে আছে কিনা আমি জানি না, সকালবেলা হ্যাঁ ভাই আর্সেনিক সিলেকশন করছে মেডিসিন, সিলেকশন ইজ টোটালি রাইট। হ্যাঁ, কিন্তু যদি মাত্রাটা একটু ঘুরাই দেওয়া যায় তাহলে সাকসেসটা চলে আসে। তো এটাই আসলে আমরা যখন একটা মেডিসিন সিলেকশন করবো, এটা কোন মাত্রায় রোগীটাকে খাওয়াবো এটা অবস্থা বুঝে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের সাকসেস নিশ্চিত। তো বাইরের কোশ্চেনটা ছিল আসলে ওই সাকসেস, আমি রিংওয়ার্মে খুব ভালো রেজাল্ট পাই। তবে একটা বেসিক কথা আমি খুব মানে বলি, যেটা আমি খুব ধরি বেসিলিনামের ক্ষেত্রে, আমি যেটা খুব বেশি ধরি সেটা হচ্ছে যে তার আগে আমি যখন পাস হিস্ট্রি নেই বা পিএইচ নেই, হ্যাঁ যখন আমি পেশেন্টকে জিজ্ঞাসা করি যে স্কিন ডিজিজ ছিল কিনা, যদি বলে হ্যাঁ চর্মরোগ ছিল, সাফা পড়ছে, ওয়েলমেন্ট দিছে, সাফা পড়ছে, ওকে ডান, মাথা দিলাম, তাহলে তো আমার সালফাস্টোরিন ভাই আয়সা পড়ছে, চর্মরোগ সাফা। এবং সেই সাথে দেখি তার ঘন ঘন সর্দি কাশির প্রবণতা আছে কিনা, এখন তো সালফাস্টোরিনে মোটামুটি একটু পিছিয়ে জায়গা। হ্যাঁ, এবং আরেকটু পরিমাণে আমি আছে সোডিয়ামও আছে, সালফার আছে, ঘন ঘন সর্দির প্রবণতা। তবে বেসিলিনাম একটু বেশি থাকে। এবং তার দাঁত ছিল কিনা, আমি পাই যে তার দাঁত ছিল আগে, দাঁতটা তার দাউদ ছিল, সেটা চাপা পড়ছে আগে, হ্যাঁ ওয়েলমেন্ট দেওয়া হয়েছে, আমি বেসিলিনামটা মাথার মধ্যে আনি, তখন কোশ্চেনটা করি যে তার এই যে কাতরতা নিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, ওই মাঝখান থেকে আমি আস্তে আস্তে করে সালফার সোডিয়াম থেকে আস্তে আস্তে করে বেসিলিনটা আমি সেপারেট করে ফেলি আর কি। তো ওই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাই। বেসিক্যালি যদি শ্বাসকষ্ট রোগী হোক, এনি কাইন্ডস অফ, বেসিক্যালি শ্বাসকষ্ট খুব ভালো কাজ করে, স্কিন রোগ চাপা পড়ে, চর্মরোগ দেখা দেয়, আর স্কিন ডিজিজ চাপা পড়ে যদি শ্বাসকষ্ট দেখা দেয়, সেক্ষেত্রে খুব বেশি আমি এটা বেসিলিনটা ব্যবহার করি আর কি। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। শ্বাসকষ্টটা কি ধন্যবাদ। ডিজিজের ক্ষেত্রে? এরপরে নিতাই সাহা মনে হাই হ্যান্ড রাইজ করে আছেন। জি, আপনি আপনার যে প্রশ্নটা করুন। স্যার অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক সমিতিকে, পরিষদ কর্তৃক আয়োজিত, যে আমাদেরকে আপনারা যেভাবে যে নতুন নতুন তারকার মাধ্যমে আপনারা উপস্থাপন করছেন, এভাবে আমাদেরকে আরো উপহার দিবেন। এবং স্যারের আলোচনাটা খুবই সুন্দর আলোচনা হয়েছে এবং যথোপযুক্ত। আমরা আসলে ওষুধের মূল কি পয়েন্ট গুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে